ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মান চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়েও আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে আমাদের স্বাগত জানাচ্ছি। সম্মান চতুর্থ বর্ষে কোর্স কোড 2416-09 এই কোর্স কোডের যার শিরোনাম ভারতের মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল। এই শিরোনামে আমি তোমাদের বিগত কয়েকটি ক্লাস নিয়েছি। এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা ভারতে মুসলিম যে প্রশাসন ব্যবস্থা ছিল সেই প্রশাসন ব্যবস্থা সম্পর্কে একটা সম্মুখ বা একটা ভালো ধারণা পেয়ে যাব আশা করি। আমরা এ পর্যায়ে মুঘল যে প্রশাসন ব্যবস্থা ছিল সেই প্রশাসন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে মুঘল আমলে রাষ্ট্রীয় আয়ের উৎস ও ব্যয়ের খাত। খুব ভালো একটা টপিক আমাদের আজকে, রাষ্ট্রীয় আয় এবং ব্যয়। একটা রাষ্ট্র যে চলে বা পরিচালনা হয় সেই রাষ্ট্রটা কোথা থেকে আসে, রাষ্ট্রের আয়গুলো কোথা থেকে আসে এবং রাষ্ট্রের ব্যয়টা কোথায় যায়, এই সম্পর্কে সাধারণ মানুষের একটা কৌতূহল সবসময় থাকে। আমরা আজকের আলোচনার মাধ্যমে দেখব যে মুঘলদের আয়ের উৎস, ব্যয়ের খাতগুলো কি কি ছিল। আর বরাবরের মতো আজকের যে পাঠ্যটা সেই পাঠ্যটা উপস্থাপন করছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোনো রাষ্ট্র পরিচালনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। অর্থ ছাড়া আসলে সবকিছুই মূল্যহীন মনে হয়। অর্থ না হলে কোনো দেশ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয় তাহলে সেই দেশের অন্যান্য যে প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে চলতে পারে না, কারণ অর্থ দিয়েই সবকিছু করা যায়। অর্থ সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কিছুই বলতে হবে, এটা বলার মতো বলা শেষ করা যায় না। তো অর্থনীতির যে মূল যে বিষয় সেটা হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে তার আয়, অর্থাৎ রাষ্ট্র চলবে কিভাবে, কোন কোন খাত থেকে তার আয়টা হয় এবং কোন কোন খাতে সেই আয়ের অর্থগুলো ব্যয় হয়, সেই বিষয়টা আমাদের আজকের মূল আলোচনার বিষয়। আমি আগেই বলেছি প্রত্যেকটি রাষ্ট্রের নির্দিষ্ট আয়ের উৎস ও ব্যয়ের খাত থাকে। মুঘল আমলে রাষ্ট্র আয় ব্যয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। প্রত্যেকটা দেশেই সেটা প্রাচীনকাল থেকে বর্তমান আধুনিক কাল পর্যন্ত প্রত্যেকটা রাষ্ট্রেই তার নিজস্ব আয়ের এবং ব্যয়ের খাত বিদ্যমান। আমাদের দেশে এখন বর্তমান যেমন বিভিন্ন সেক্টর আছে, এই সেক্টর থেকে যে অর্থগুলো সরকারের কোষাগারে জমা পড়ে সেই অর্থ দিয়ে সরকার তার বিভিন্ন ব্যয় নির্বাহ করে। এটা খুব সহজ একটা বিষয়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মতো ব্যয় নির্বাহের হিসাব করে আয়ের উৎস নির্ধারণের ব্যবস্থা মুঘল আমলে পরিলক্ষিত না হলেও তখন কতগুলো সুনির্দিষ্ট আয়ের উৎস, ব্যয়ের খাত পরিদিষ্ট হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় এখানে বলা হচ্ছে যে বর্তমান সময়ের মতো আগে ব্যয়ের খাত ঠিক করা হয়, তারপর তার আয়ের উৎস সন্ধান করা হয়। মুঘল আমল ঠিক এরকম না হলেও সেখানেও কিছু নির্দিষ্ট আয় এবং ব্যয়ের খাত পরিলক্ষিত হয়, আমরা আগেই জেনেছি। সাম্রাজ্য সমৃদ্ধি, সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা ও প্রশিক্ষণপ্রাপ্ত সুগঠিত বিশাল সামরিক বাহিনীর রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য প্রয়োজন ছিল বিশাল ধন সম্পদের। বিত্তবৈভব প্রাচুর্যময় অর্থ কিন্তু মুঘল আমলে ছিল, যেটা আমরা পরবর্তী বিভিন্ন আলোচনায় আমরা এটা দেখতে পাবো।
আর এই অর্থে যেমন বিভিন্ন উৎস থেকে সংগৃহীত হতো, তেমনি বিভিন্ন খাতে তা ব্যয় করা হতো। এক্ষেত্রে মুঘল আমলে রাষ্ট্রের আয়ের উৎস ও ব্যয়ের খাত সম্পর্কে আমরা আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের একটা বিষয় একটু বলে নেই যে মুঘল আমলে যে শান সম্পদ, ঐশ্বর্য, যে সমৃদ্ধশালীর কথা আমরা জানি। আমরা আগেই বিভিন্ন ক্লাসে তোমাদের বলার চেষ্টা করেছি যে মুঘলরা ভারতে প্রায় 350 বছর শাসন করেছে। তো একটা রাষ্ট্রের অর্থনৈতিক ভিত যদি শক্ত না থাকে তাহলে সেই রাষ্ট্র কখনো এতদিন টিকে থাকতে পারে না। সুতরাং মুঘলদের প্রত্যেকটা বিভাগে কিন্তু তখন যথেষ্ট স্থিতিশীল ছিল। আর অর্থনীতির ক্ষেত্রে স্থিতিশীলতা কিন্তু একটা বড় বিষয়। রাজনৈতিক স্থিতিশীলতা যদি ভালো থাকে তাহলে সেই দেশ অর্থনৈতিক অবস্থাও অনেক উন্নতি হয়। এইসব বিষয়গুলোই আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা ভারতে মুঘল সম্রাটদের যে স্থাপত্য কীর্তিগুলো দেখি, তাদের যে বৈশাখী বিষয়গুলো দেখি। আমরা এখানে তাজমহলের কথা বলতে পারি, যেহেতু এগুলো পরে আলোচনায় আসবে। তাজমহলের কথা বলতে পারি, ময়ূর সিংহাসনের কথা বলতে পারি, বিভিন্ন উদ্যান এবং বাগানের কথা বলতে পারি, বিভিন্ন সড়কের কথা বলতে পারি, এবং আর বিভিন্ন প্রাসাদ তো আছেই। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। মধ্য কথা বলা যায় যে মুঘল আমলে আয় এবং ব্যয়ের একটা বেশ সামঞ্জস্যপূর্ণ একটা ভারসাম্য, যেটাকে অর্থনীতির ভাষায় ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক নীতি নির্ধারণ করা হতো বলে পণ্ডিতগণ মনে করেন। না হলে মুঘল আমলে যে ঐশ্বর্য ছিল, যে সম্পদ ছিল, সেই সম্পদগুলো তারা সুষ্ঠু ব্যবহার করার ফলে কিন্তু মুঘলরা তাদের এই বিত্ত বৈভব ঐশ্বর্য করতে পেরেছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এক নজরে মুঘল আমলে যে রাষ্ট্রীয় আয়ের উৎসগুলো ছিল সেগুলো এক নজরে দেখে নেই। একটা ছিল ভূমি রাজস্ব বা খারাজ। এই ভূমি রাজস্ব বা খারাজ এটা বর্তমান আমাদের দেশেও আছে। এটা হচ্ছে ভূমি কেন্দ্রিক। শুধু ভূমি থেকে যে ফসল, যে রাজস্বটা সরকার পেতে ভূমি কেন্দ্রে, অর্থাৎ ভূমি থেকে যেটা, সেটাকে খারাজ বলা হচ্ছে। খারাজ অর্থে ভূমি কর। এটা বর্তমান কিন্তু আমাদের দেশেও প্রচলিত আছে। কারণটা হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রে ভূমি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কিন্তু সরকার বা সেই রাষ্ট্র লাভ করে। এই ভূমি রাজস্বই মুঘল আমলে আয়ের অন্যতম কি এটাই প্রধান উৎস ছিল। ভূমি ছাড়া আরেকটা আছে ভূমি রাজস্ব বহির্ভূত যে উৎসগুলো আছে, সেই উৎসগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব। মুঘল আমলে কেন্দ্রীয় সরকারের আয়ের প্রধান উৎসগুলো ছিল বিভিন্ন মুখে। আমি একটা বলছি ভূমি রাজস্ব খারাজ। ভারতে মুঘল রাজস্ব ব্যবস্থার মূল উৎসগুলো হযরত ওমরের খেলাফতে প্রবর্তিত এবং ইসলামী শাসনামলে বিভিন্ন যুগে প্রচলিত ও প্রবর্তিত ব্যবস্থাদি হতে গ্রহণ করা হয়েছিল। অর্থাৎ এখানে মুঘলদের যে নিজস্ব ব্যবস্থা সেটা কিন্তু খুব কম ছিল, যেটা ইসলামী এবং যে রাজস্ব ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু মুঘল আমলেও প্রচলিত ছিল। তবে মুঘল সরকারগণ বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন নতুন কর আরোপ করতে বাধ্য হয়েছিলেন এবং রাজস্বের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি বিভাগকে পুনর্বিন্যাস করেন। কেন্দ্রীয় সরকার রাজস্বের যে প্রধান উৎস ছিল সেটা আমি বলেছি ভূমি। এরপরে যে উৎসগুলো হচ্ছে রাজস্ব বহির্ভূত, সেগুলো আমরা দেখি কি কি আছে। রাজস্ব বহির্ভূত ভূমি উৎসগুলো হচ্ছে জাকাত, মালি গনিমত, জিজিয়া, আল উশু বা বাণিজ্য কর, বাজেয়াপ্ত কর, টোল, খনি হতে প্রাপ্ত কর, বিক্রয় কর, আছে উপঢৌকন। আমরা এই বিষয়গুলো যখন বিস্তারিত আলোচনা করব তখন তোমরা এই সম্পর্কে আরো। তো এই হচ্ছে এক নজরে এই 9টা
এই 9টা খাত হচ্ছে রাজস্ব বহির্ভূত খাত। এখানে দেখো আমরা যে কথাটাকে বলেছিলাম যে ইসলামী যে রাজস্ব ছিল সেখান থেকে কিন্তু এই উৎসগুলো নেওয়া হয়েছে। জাকাত, মালি গনিমাত, জিজিয়া, আলুসর বা বাণিজ্য কর। আর এই 4টা কিন্তু ইসলামী অর্থনীতিতে আছে। তারপরে এখানে টোল, খুনীতে প্রাপ্ত কর, বিক্রয় কর, উপঢৌকন, এগুলো কিন্তু মুঘলদের সৃষ্টি বলা যায়। আমরা মুঘল আমলের রাষ্ট্রায়ত্ত উৎসগুলো দেখলাম। এখন ব্যয়ের খাতগুলো আমরা এক নজরে দেখে নিই যে ব্যয়ের কি কি খাত ছিল। এক নজরে মুঘল আমলে একটা রাষ্ট্রীয় ব্যয়ের যে খাতগুলো ছিল সেগুলো আমরা দেখে নেই। প্রথমে ছিল হচ্ছে সামরিক খাতে। এটা আমরা আগেই জানি যে মুঘল আমলে একটা বিশাল সেনাবাহিনী বা সামরিক বাহিনী তাদেরকে পোষণ করতে হতো। মধ্যযুগের বিভিন্ন রাষ্ট্রের কিন্তু যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য কিন্তু আমরা জানি যে সেটা সামরিক রাষ্ট্রই ছিল অনেকটা। তো যে রাষ্ট্র যত বৃহৎ ছিল সেই রাষ্ট্রের সামরিক বাহিনী তত বৃহৎ ছিল, এবং এই বিশাল সামরিক বাহিনীর ব্যয়ভার বহন করার জন্যই কিন্তু সরকারের বা রাষ্ট্রের একটা বড় উৎস সেখানেই ব্যয় হতো। সরকার যে রাজস্ব পেত তার একটা বড় ব্যয়ের খাত ছিল সামরিক ব্যয়। যুদ্ধাভিযানে অনেক খরচ হতো, কারণ তখনকার দিনে যুদ্ধাভিযান দীর্ঘ সময় লাগতো, বিভিন্ন পর্বত সংকুল রাস্তা পার হতে হতো। তারপর আছে উন্নয়নমূলক কর্মকাণ্ডে, মূলত সামরিক খাত এবং যুদ্ধাভিযান এই দুইটাতেই রাজস্বের বেশি অর্থ ব্যয় হতো। আর এরপর উন্নয়নমূলক কর্মকাণ্ডে, তারপর আছে শিক্ষা সংস্কৃতির বিকাশে, এরপর আছে ইমারত স্থাপত্য নির্মাণে, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি, এটা স্থাপত্য নির্মাণে। আর একটা খাত ছিল পেনশন ও ভাতা প্রদানে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা জানো যে বর্তমান সময়ে কিন্তু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পেনশনের একটা ব্যবস্থা আছে। একজন সরকারি চাকরিজীবী তার চাকরিকালে দেশকে যে সেবা দেয়, সরকারকে যে সেবা দেয়, সেই সেবার বিনিময়ে সে তার চাকরি পরবর্তী জীবনটা যেন নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সরকার পেনশন দেয়। এটা কিন্তু মুঘল আমলেও প্রচলিত ছিল। আর শিক্ষা সংস্কৃতির বিকাশেও তখন মুঘল সম্রাটগণ উদার হস্তে দান করতেন বা খরচ করতেন। এগুলো আমরা পরবর্তী আলোচনায় দেখতে পাবো। আর ইমারত স্থাপত্য আমি আগেই তোমাদের একটু হিন্টস দিয়েছি বা বলেছি। তো এই বিষয়গুলো, এই 6টা বিষয় ছিল মুঘল আমলে রাষ্ট্রীয় ব্যয়ের খাত। আমরা এক নজরে রাষ্ট্রীয় আয়ের এবং রাষ্ট্রীয় ব্যয়ের খাতগুলো দেখলাম। এরপর আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে এই আলোচনা শুরুতেই বলেছিলাম যে ভূমি রাজস্ব বা খারাজ এটাই ছিল মুঘল আমলের রাষ্ট্র আয়ের প্রধান উৎস, কারণ সেই সময় ভূমিকেন্দ্রিক কিন্তু সবকিছু করা হতো। তো এখানে যে বিষয়টা এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, তোমাদের আমাকে বলি যে ভারতীয় উপমহাদেশে সুবিশাল মুঘল সাম্রাজ্য ও দীর্ঘস্থায়ী মুঘল প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল রাষ্ট্রীয় আয়ের উৎস। যদিও মুঘল রাষ্ট্রীয় আয়ের উৎসগুলোর সবগুলো নিয়ামক মুঘল আমলে প্রবর্তিত নয়, আমি আগে বলেছি, তথাপি এগুলো দীর্ঘকাল ধরে একটি প্রবর্তিত ব্যবস্থা হিসাবে পরিগণিত হতে থাকে। মুঘল আমলের রাষ্ট্রীয় আয়ের যে উৎস সমূহকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করেছি, আগে তোমরা দেখেছি, একটা হচ্ছে ভূমি রাজস্ব কেন্দ্রিক ও ভূমি রাজস্ব বহির্ভূত। তো আমরা এখানে ভূমি রাজস্ব বা খারাজ হচ্ছে রাষ্ট্রীয় প্রধান, আমরা আগেই বলেছি। মুঘল আমলের রাষ্ট্রীয় প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। যদিও বহু পূর্ব থেকে ভূমি রাজস্ব সরকারি আয়ের উৎসরূপে প্রবর্তিত ও সংগৃহীত হয়ে আসছে, তথাপি মুঘল আমলে তা নূতন রূপ লাভ করে। প্রথম দিকে ভূমির বাৎসরিক উৎপাদনের উপর নির্ভর করে বাৎসরিক ভিত্তিতে ভূমি রাজস্ব আদায় করা হতো, যেটা আমরা আগে জানি। IHK কুরাইশি বিখ্যাত
লেখক উনি বলতেছেন, উনি ওনার মতে ভূমি প্রশাসন ব্যবস্থা ছিল মোগলদের সবচেয়ে বেশি সুসংগঠিত শাখা। ভূমি রাজস্ব ভূমি প্রশাসন ব্যবস্থা ছিল মুঘলদের সবচেয়ে বেশি সুসংগঠিত শাখা, কিন্তু প্রথম দিকে এই ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। 1540 খ্রিস্টাব্দে হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ সিংহাসন আরোহণ করেই ভূমি রাজস্ব ব্যবস্থা কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থার প্রবর্তন করেন, যেটা আমি তোমাদেরকে শেরশাহের প্রশাসন ব্যবস্থা যখন পড়িয়েছি তখন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম এই শেরশাহের কবুলিয়াত এবং পাট্টা ভূমি ব্যবস্থাপনায় উপমহাদেশের একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। এই কবুলিয়ত পাট্টা প্রথা প্রবর্তন করে ভূমিতে রাজা ও প্রজার অধিকার ও সত্ত্ব নির্ধারণ করে দেয়। এই একটা বিষয় কিন্তু শেরশাহকে ইতিহাসের অমর নায়ক করে দিয়েছিল। আমরা জানি যে আগে ভূমিতে প্রজাদের কোনো অধিকার ছিল না, এখানে শাসক ইচ্ছামতো ভূমি ব্যবহার করত, কিন্তু শেরশাহ এই কবুলিয়ত পাট্টা ব্যবস্থার মাধ্যমে ভূমিতে কৃষকের সত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন। শেরশাহ ভূমি জরিপ করে উৎপন্ন শস্যের 1/3 বা এর সমমূল্যের অর্থ ভূমি রাজস্ব নির্ধারণ করেছিলেন। অর্থাৎ একটা ভূমিতে যদি 1 বিঘা ভূমিতে যদি 20 মণ ধান হয়, সেক্ষেত্রে 3/1 অর্থাৎ 6 মণের উপরে ধান বা ওই সমমূল্যের অর্থ রাজস্ব হিসেবে সরকারকে প্রদান করতে হতো। এই ব্যবস্থার উপর ভিত্তি করেই সম্রাট আকবর ভূমি রাজস্ব ব্যবস্থায় যুগান্তকারী উন্নতি সাধন করেন। 1582 সালে আকবর টোডরমলকে দেওয়ানি আশরাফ নিযুক্ত করলে টোডরমল 1570 থেকে 1580 এই 10 বছরের সংগৃহীত মোট উৎপাদিত শস্যের পরিমাণ, অর্থাৎ এই 10 বছরে প্রতি বছর কি পরিমাণ শস্য উৎপন্ন হয়েছে সেই উৎপন্ন শস্যের গড় করে 3/1 রাজস্ব নির্ধারণ করেন। এরপরেও একটা বিষয় ছিল যে উর্বরতার ভিত্তিতে তিনি ভূমিকে 4 ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে পোলাজ, একটা হচ্ছে পরাউতি, একটা হচ্ছে চাচর, আর একটা হচ্ছে বনজয়। ঈশ্বরী প্রসাদ বলেন, টোডরমল পোলাজ ও পরাউতি জমিকে উৎপন্ন শস্যের পরিমাণের ভিত্তিতে পুনরায় উত্তম, মধ্যম ও নিকৃষ্ট এই 3 শ্রেণীতে বিভক্ত করেন। প্রত্যেক কৃষকদের অধীনে এই 3 শ্রেণীর জমি থাকত। প্রতি বিঘার উৎপাদিত শস্যের দ্বারা এই 3 শ্রেণীর ভূমির শস্যের গড় নির্ণয় করা হতো এবং মোট উৎপন্ন শস্যের 3/1 রাজস্ব নির্ধারণ করা হয়। আবার অন্যভাবে চাচর ও বনজর এই 2 শ্রেণীর ভূমি রাজস্ব অতি সামান্য পরিমাণে ব্যয় করা হয়েছিল। তবে জমির উৎপাদন বৃদ্ধির সাথে সাথে রাজস্ব বৃদ্ধি পাবে এমন ব্যবস্থা করা হয়েছিল। প্রজাবৃন্দ তাদের ইচ্ছা অনুসারে উৎপন্ন শস্য বা সমমূল্যে নগদ অর্থ দ্বারা রাজস্ব প্রদান করতে হতো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম এতক্ষণ ভূমি রাজস্ব মুঘল আমলে কতটা সুসংগঠিত ছিল সে সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মন্তব্য করে গেছেন। তো আসলে একটা বিষয় সত্য যে ভূমি রাজস্বটা আসলে মুঘলদের জন্য মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থাটা একটা অন্যতম নিয়ামক ছিল। এখানে আমরা বলেছি আগে, এখানে পরবর্তীতে উৎপাদিত ফসলের তৃতীয়াংশ ধার্য করা হয়, ভূমির উৎপাদকের শক্তি হিসেবে রাজস্ব তারতম্য হতো। এরপর আমরা ব্যতীত অন্যান্য আয়ের যে উৎসগুলো ছিল সেই উৎসগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ভূমি রাজস্ব বহির্ভূত যে উৎসগুলো ছিল সেই উৎসগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এক হচ্ছে জাকাত। আমরা জানি যে ইসলাম ধর্মের 5টি মূল ভিত্তি বা মূল স্তম্ভ, সেই 5টি মূল স্তম্ভের অন্যতম একটি হচ্ছে জাকাত। আচ্ছা, জাকাত মুঘল আমলে রাষ্ট্রীয় আয়ের অন্যতম উৎস ছিল জাকাত। ইসলামী শরীয়তের বিধি মোতাবেক প্রত্যেক অবস্থা সম্পন্ন মুসলমানদের উপর ধার্যকৃত কর ছিল জাকাত। অর্থাৎ এখানে একটা বিষয় তোমরা অবশ্যই জানো, জাকাত কাদের উপর ফরজ এবং কাদের উপর ফরজ না। অর্থাৎ অবস্থা সম্পন্ন ইসলামী শরীয়তের মধ্যে একটা সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে
যে প্রত্যেক বয়স্ক বা প্রাপ্তবয়স্ক নরনারীর উপরে জাকাত যারা অবস্থা সম্পন্ন, অর্থাৎ যাদের বাৎসরিক সাংসারিক খরচ নির্বাহের পর যেটা উদ্বৃত্ত অর্থ থাকে, সেই উদ্বৃত্ত অর্থ যদি একটা নির্দিষ্ট সীমায় গিয়ে পৌঁছায়, সেটা স্বর্ণের হিসেবে স্বর্ণের 7.5 তোলা স্বর্ণ আর রৌপ্যের হিসেবে 52.5 তোলা রৌপ্য, যেটা ইসলামী পরিভাষায় জাকাতের নির্ধারণ। তো এখন 7.5 তোলা স্বর্ণের যে বাজার দর, সেটা তোমার বলা যায় যে আমি 70,000 টাকা যদি স্বর্ণ ভরি ধরি, তাহলে 7 ভরি স্বর্ণ দাম প্রায় 5 লাখ টাকা, 5 লাখ টাকার উপরে। এখন যদি কোনো মুসলিম নরনারীর তার সাংসারিক ব্যয়, সমস্ত ব্যয় মেটানোর পরে যদি তার উদ্বৃত্ত 5 লাখ টাকা থাকে, তাহলে তাকে বছর শেষে এই সম্পদে, যে সম্পদ থাকে, সেই সম্পদে শতকরা 2.5 টাকা অর্থাৎ 2.5% তাকে জাকাত দিতে হবে। এটি ইসলামী শরীয়তের নিয়ম এবং ইসলামী রাষ্ট্রে এটা বাধ্যতামূলক। যদিও আমাদের দেশে এই জাকাত ব্যবস্থাটা হয়তো অনেকেই ব্যক্তিগতভাবে করে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের কোনো সিস্টেম বা ব্যবস্থা আমাদের দেশে নাই এবং সরকার এটাকে বাধ্য করেন। কিন্তু প্রত্যেক ইমানদার মুসলিম নরনারীর জন্য এই জাকাত আদায় করা ফরজ, কারণ ইসলামের পরিভাষায় ধনীদের সম্পদে গরিবদের হক আছে। সেই হকটা হচ্ছে এই জাকাত আদায়ের মাধ্যমেই একজন ইমানদার মুসলিম বা মুমিন, সে কিন্তু এটা এই জাকাত প্রদানের মাধ্যমেই তার হকটা আদায় করতে পারে। এটি ধর্মীয় কর হিসেবে পরিচিত। আমরা জানি এটা ইসলাম ধর্ম কর্তৃক নির্ধারিত ধর্মীয় কর হিসেবে পরিচিত। নির্দিষ্ট পরিমাণ অর্থের সংগৃহীত অর্থ সম্পদ সরকারি প্রয়োজনে ব্যয় করা হতো। অর্থাৎ এখানে আমি জাকাত দিতে পারি, সেই জাকাতটা যদি এখন আমাদের দেশে যেহেতু এটা সরকারি নিয়ম নাই, সেহেতু যারা জাকাত প্রদান করে তার ব্যক্তি উদ্যোগে সমাজের যারা নিম্ন আয়ের মানুষ বা যারা অভাবী, যাদের প্রয়োজন, তাদেরকে কিন্তু এই অর্থটা দেওয়া হয়। এই জাকাত ইসলামী যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থায় জাকাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাকাত কোন কোন ক্ষেত্রে দেওয়া যায় তারও কিন্তু কিছু নিয়মকানুন আছে, সেটা অন্য বিষয়। আমরা এখানে মুঘল আমলের রাষ্ট্রের উৎসগুলো পড়ছি, সেই সাথে ইসলামের অর্থনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় জাকাত একটা গুরুত্বপূর্ণ, একটা ভাইটাল রোল প্লে করে, এটা আমরা বলতে পারি বা এটা আমরা বলেছি। কারণ জাকাত যদি একটা বিষয়, যদি সমাজের অবস্থা সম্পন্ন মানুষরা জাকাত প্রদান করত, তাহলে সেই জাকাতের যে অর্থ, সেই অর্থ দিয়ে কিন্তু একটা অভাবী মানুষ, একটা নিম্ন আয়ের মানুষ, সে কিন্তু সেটাতে তার একটা কর্মসংস্থান করতে পারত। জাকাত ব্যবস্থাটা সুষ্ঠুভাবে যদি সব রাষ্ট্রে প্রচলিত, তাহলে কোনো দেশে কিন্তু অভাবী এবং এই যারা ভিক্ষা করে এই ধরনের লোকজন কিন্তু খুঁজে পাওয়া যেত না। এটা ভিন্ন বিষয়। তো মুঘল আমলে রাজস্বের অন্যতম একটা উৎস ছিল এই জাকাত। দ্বিতীয় হচ্ছে মালি গনিমত। এটা আমরা জানি যে যুদ্ধলব্ধ, এটাও কিন্তু ইসলামী রাষ্ট্রীয় ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামী রাজস্বের একটা অন্যতম। এই মালি গনিমত, যুদ্ধলব্ধ সম্পত্তিকে মালি গনিমত বলা হয়। আমরা জানি যে মালি গনিমত মুঘল আমলে বিভিন্ন যুদ্ধবিজনে প্রচুর ধন সম্পদ হস্তগত হতো। হস্তগত ধন সম্পদের 1/5 রাষ্ট্রীয় খাতে জমা দেওয়া হতো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মালি গনিমত সম্পর্কে আলোচনা করছিলাম। তো যে সম্পদটা হস্তগত হতো, সেই সম্পদের 1/5 অর্থাৎ 1/5 রাষ্ট্রীয় খাতে জমা দেওয়া হতো এবং 4/5 যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের মধ্যে বন্টন করা হতো। আর এই সম্পত্তিটা আসলে সবসময় কিন্তু তখন প্রচলিত ছিল না। এটা বলাই হচ্ছে যুদ্ধলব্ধ সম্পত্তি। যখন যুদ্ধ হতো, যখন যুদ্ধ জয়লাভ করতো, তখনই কিন্তু এই বিষয়টা করা হতো। আর একটা হচ্ছে জিজিয়া। ইসলামী রাজস্বের বা মুসলিম রাজস্ব ব্যবস্থার অন্যতম একটা উৎস হচ্ছে জিজিয়া। জিজিয়া হচ্ছে
সামরিক বাহিনীতে যোগদানের বদলে জানমালের নিরাপত্তার জন্য অমুসলিমদের উপর ধার্যকৃত একটা কর। মুঘল আমলের প্রথম দিকে এই কর প্রবর্তিত থাকলেও সম্রাট আকবরের সময় এই কর রহিত করা হয়, কিন্তু সম্রাট আওরঙ্গজেবের সময় জিজিয়া কর পুনরায় প্রবর্তন করা হয় এবং তা দীর্ঘকাল অব্যাহত থাকে। ঐতিহাসিক আইসকি কুরাইশি বলেন, জিজিয়া হতে সম্রাট আওরঙ্গজেবের সময়ে কত আদায় হয়েছে আর তার কোনো সঠিক বা তথ্য জানা না গেলেও 1720 সালে সম্রাট মোহাম্মদ শাহ যখন এই কর বাতিল করেন তখন বাৎসরিক আয় ছিল প্রায় 40 লক্ষ রুপি। সুতরাং সরকারের আয়ের একটি অন্যতম উৎস ছিল এই জিজিয়া কর। জিজিয়া কর অর্থ হচ্ছে নিরাপত্তামূলক কর, অর্থাৎ মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম প্রজাদের জানমালের নিরাপত্তার পরিবর্তে এই করটা দিতে হতো, কিন্তু যদি অমুসলিম প্রজারা মুসলিম সেনাবাহিনীতে যোগদান করত তখন কিন্তু এই করটা তাদের দিতে হতো না। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আল উশুর বা বাণিজ্য কর। এটাও ইসলামী রাজস্ব উৎসের অন্যতম একটি উৎস হচ্ছে আল উশুর বা বাণিজ্য কর। মুসলমান ও অমুসলমান ব্যবসায়ীদের নিকট থেকে আদায়কৃত বাণিজ্য কর আল উশুর বা বাণিজ্য কর নামে পরিচিত। খুব সংক্ষেপে, ব্যবসায়ী সে যে ধর্মের হোক না কেন তাকে কর দিতে হয়। আমরা এখন যেমন সরকারকে ভ্যাট দিই, সেই সময় এই করটা মানে বাণিজ্য করতে হলে সরকারকে অবশ্যই কর দিতে হতো, সেটাকেই আল উশুর বা বাণিজ্য কর বলা হচ্ছে। তো এই করটা বাণিজ্য করটা দেওয়া হতো, এখানে একটু পার্থক্য ছিল। মুসলিম অমুসলিম এবং ইউরোপীয়দের কাছ থেকে বিভিন্ন যে আদায়ের যে হারটা ছিল সেই হারটা ছিল একটু ভিন্ন। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে হিন্দু বণিকদের নিকট থেকে শতকরা 5 ভাগ এবং মুসলমান ব্যবসায়ীদের নিকট থেকে শতকরা 2.5 ভাগ অর্থাৎ 2.5 ভাগ এবং কর এবং এই হারে আল উশুর আদায় করা হতো। পরবর্তীতে 1667 সালে আওরঙ্গজেব মুসলমানদের উপর থেকে এই কর রহিত করলেও হিন্দুদের উপর থেকে তা কিন্তু করা হয়নি। এই করটা প্রিয় শিক্ষার্থীরা, এই আল উশুর বা বাণিজ্য কর আমি তোমাদেরকে বলেছি। এরপরে যে করটা সেটা হচ্ছে বাজেয়াপ্ত কর বলে একটা কর ছিল। উত্তরাধিকারী বিহীন মৃত ব্যক্তির সম্পদ ও সম্পত্তি রাষ্ট্রীয়করণের মাধ্যমে মুঘল আমলে যে আয় হতো তা বাজেয়াপ্ত কর হিসাবে পরিচিত। অর্থাৎ একজন ব্যক্তি মারা গেলে তার যদি কোনো উত্তরাধিকারী না থাকে, যে কোনো সম্পদের হোক না কেন, এরকম লোক আসলে এখনকার দিনে খুঁজে পাওয়া কঠিন, কিন্তু হয়তো সেই সময়ে ছিল যে তার কোনো উত্তরাধিকারী নেই। তো উত্তরাধিকারী না থাকলে একজন ব্যক্তি মারা গেলে তার সম্পত্তিটা কি হবে, সেই সম্পত্তিটা তখন মুঘল আমলে রাষ্ট্র এই সম্পত্তিটা গ্রহণ করত। এই সম্পত্তিটা রাষ্ট্রীয়করণ করা হতো। এই রাষ্ট্রীয়করণের মাধ্যমে যেগুলো আদায় করা হতো সেটাকে বলা হচ্ছে বাজেয়াপ্ত কর। মুঘল আমলে এই করের প্রচলন থাকায় রাষ্ট্রীয় আয় অনেকাংশে বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে দুঃসম্পর্কের কোনো আত্মীয় হয়তো মুঘল আমলে এই তার যে উত্তরাধিকার মারা গেলে বা ব্যক্তি মারা গেলে হয়তো তার সম্পত্তিটা
রাষ্ট্রীয়করণ করা হতো এবং সেখান থেকে আয়ের একটা বড় উৎস মুঘল আমলে পরিচালিত হতো। উদাহরণস্বরূপ একটা কথা বলা যায়, সম্রাট শাহজাহানের রাজত্বকালে আসফ খান মৃত্যুর সময় 25 লক্ষ রুপি রেখে গেলে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। এখন একজন ব্যক্তি মারা গেলে 25 লক্ষ রুপি, তৎকালীন সময় 25 লক্ষ রুপি, এই 25 লক্ষ রুপির কোনো উত্তরাধিকারী না থাকায় সেই সম্পত্তিটা সরকারের কোষাগারে জমা হয়ে গেল এবং এটা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে গণ্য হয়ে গেল। এটা একটা সরকারের জন্য অনেক বড় বিশাল আয়। যদিও এই আয়টা এখন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় কিন্তু এই আয়টা এমন কোনো ব্যক্তি নাই যে তার কোনো উত্তরাধিকারী নাই, অর্থাৎ এমন ব্যক্তির সন্ধান পাওয়া কিন্তু আমাদের দেশে খুব কঠিন। তার কোনো না কোনো দুঃসম্পর্কের আত্মীয় তার কিন্তু দেশে সে উত্তরাধিকারী দাবি করে বসবে, প্রয়োজনে সে মানে মামলা করবে, মামলা করে তার অধিকার সে ছিনিয়ে নেবে। কিন্তু মুঘল আমলে এরকম ঘটনা কম ছিল বিধায় সেখানে মোগলদের রাষ্ট্রীয় আয়ের অন্যতম একটা উৎস ছিল এই বাজেয়াপ্ত কর। 6 নম্বর যে করটা ছিল সেটা হচ্ছে টোল। আমরা টোল এই সম্পর্কে এখন অবগত আছি বা এখনো জানি যে আমাদের দেশে যে বড় বড় যে বিশেষ করে যোগাযোগ খাতে যে বড় বড় যে ব্রিজ বা ফ্লাইওভার গুলো হয়েছে, এই ফ্লাইওভার গুলো এবং ব্রিজ দিয়ে যেতে গেলে কিন্তু প্রত্যেকটা পরিবহনকে, যানবাহনকে একটা বিশেষ টাকা দিতে হয়, যেটাকে টোল বলে। টোল মুঘল আমলে ফেরি, রাস্তাঘাট, সেতু প্রভৃতি থেকে টোল আদায় করা হতো। এছাড়া শাহজাহানের সময় হিন্দু সম্প্রদায়ের উপর গঙ্গা স্নানের জন্য একটা টোল নেওয়া হতে জমা হতো, সেটা পরবর্তীতে এই প্রথা বিলুপ্ত হয়ে যায়। তো একটা বিষয় হচ্ছে যে এই মুঘল আমলে যে বিষয় বাজেয়াপ্ত কর, টোলটা আমরা এখন একটু বলি যে এখন আমরা আমাদের ঢাকা শহরে বেশ কয়েকটি ফ্লাইওভার দেখি, যে ফ্লাইওভারগুলো হওয়ার কারণে ঢাকা থেকে ঢাকার বাইরে যোগাযোগ এবং ঢাকার ভিতরে যোগাযোগ কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আগে আমরা যে গুলিস্তান থেকে যদি চিটাগাং রোডের দিকে যেতে চাই বা চিটাগাং যেতে চাই, চট্টগ্রামে যেতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যেত, অনেক যানজটের কবলে পড়তে হতো। এখন বাংলাদেশে প্রায় অনেক জায়গায় নয়নাভিরাম দৃশ্য, মানে সুদৃশ্য বিভিন্ন ফ্লাইওভার তৈরি করা হয়েছে। সেই ফ্লাইওভার দিয়েগুলো খুব সহজে এবং খুব দ্রুত যানবাহন পার হয়ে যেতে পারে। এখান থেকে একটা টোল, এগুলো বিদেশি কোম্পানি বা সরকার এগুলো নির্মাণ করে, তার থেকে টোল আদায় করে, সেটা কিন্তু সরকার সেই এই ফ্লাইওভার বা সেতু তৈরি করতে যে খরচটা, সেই খরচটা কিন্তু সরকার এই টোল আদায় করার মাধ্যমেই উঠিয়ে নেয়। আমরা জানি যে আমাদের বঙ্গবন্ধু সেতু আছে যমুনা নদীর তীরে, যমুনা নদীর উপরে, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের মাঝামাঝি। এরপর আমাদের সামনে পদ্মা সেতু হচ্ছে, এটাও ইনশাল্লাহ টোল হবে। আরো অনেক সেতু এবং বিভিন্ন ফ্লাইওভার আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এখান থেকে যে টোলটা দেয় সেটা রাষ্ট্র আয়ের একটা অন্যতম উৎস। সুপ্রিয় শিক্ষার্থীরা, খনি হতে প্রাপ্ত আর একটা বড় ছিল খনি হতে প্রাপ্ত কর। সাম্রাজ্যের যে কোনো স্থান হতে এই যে কোনো খনিজ সম্পদ পাওয়া গেলে তার একটি নির্ধারিত অংশ সরকারি রাজকোষে জমা দিতে হতো। এই জমা দেওয়ার বিষয়টা হচ্ছে জমা দেওয়াটা হচ্ছে এটা খনিতে প্রাপ্ত একটা কর। এই করটা জমা দিতে হতো। এসব খনিজ সম্পদের মধ্যে স্বর্ণ, মূল্যবান পাথর, সীসা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। অর্থাৎ খনিত এখনকার যে রাষ্ট্রীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখন খনিত সরকারের, এটা রাষ্ট্রীয় সম্পত্তি। কিন্তু মুঘল আমলে হয়তো কোন এক জায়গায় খনি পাওয়া গেছে, সেখান থেকে একটি নির্দিষ্ট অংশ সরকারকে দেওয়া হতো এবং যে খনি উত্তোলন যারা করতো সেটা হয়তো তারা নিজেরা নিতে পারত। এরপর আছে বিক্রয় কর। বিভিন্ন ধরনের ব্যবসা এবং একচেটিয়া ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন কর ধার্য করা হতো।
এটা একটা বিষয়। আর একটা হচ্ছে উপঢৌকন। উপঢৌকনটা ছিল এটা, উপঢৌকন থেকে কিন্তু মুঘল আমলের মুঘল আমলের একটা রাজস্বের অন্যতম একটা বড় বৃহৎ অংশ ছিল এই উপঢৌকন। আমার এখানে বানানটা একটু ভুল আছে, তোমরা খেয়াল করে নিও। উপঢৌকন বিভিন্ন ধরনের ব্যবসায়ী এবং একচেটিয়া বিভিন্ন, এখানে যে উপঢৌকন ছিল মুঘল আমলের রাষ্ট্রীয় আয়ের অন্যতম উৎস। উপঢৌকন হিসাবে বিভিন্ন প্রদেশ ও বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মূল্যবান দ্রব্য সামগ্রী রাজধানীতে পাঠানো হতো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সেই সময়ের কথা চিন্তা করে দেখি যে মুঘল দরবার কোনো একটা প্রদেশ বা সুবা, এখানে সুবা বলা যায়, কোনো একটা সুবা থেকে সুবাদার বা সুবাদের কোনো প্রতিনিধি যদি মুঘল দরবারে কোনো একটা ফরমান নিয়ে আসতো, কোনো একটা দরকারে আসতো, ওই সুবা বা ওই প্রদেশের যে সুবাদার বা শাসক সে কিন্তু প্রচুর উপঢৌকন সহ তার দূতকে প্রেরণ করত মুঘল দরবারে। এই মুঘল দরবারে এই দূত আসতো, দূতগুলো হচ্ছে মুঘল দরবারে সম্রাটের সাহায্য পাওয়া, সম্রাটের কি বলা যায়, সম্রাটের অনুগ্রহ লাভের আশায় তারা দূত প্রেরণ করতো এবং শেষে তারা অজস্র উপঢৌকন প্রেরণ করতে, যাতে সম্রাট তাদের প্রতি খুশি হয়, খুশি হয়ে সম্রাট তার প্রতি তাকে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। একটা হচ্ছে নওরোজ, শাহজাদাদের জন্মদিন ও শাহজাদাদের জন্ম উপলক্ষে আমত্তবর্গ বা যে রাজ পরিষদ ছিল সেই রাজ পরিষদ প্রচুর পরিমাণে উপঢৌকন দিতেন। এমনকি যারা বিদেশি পর্যটক, যেমন টেভারনিয়ার 1665 সালে বহু মূল্যবান মণিমুক্তা খচিত তরবারি, খাট, তরবারি, খাজা, খাত্তা, জিন, ঢাল ইত্যাদি মুঘল সম্রাটদের উপহার দেন। এছাড়া বিভিন্ন ধরনের উপহার সামগ্রী কিন্তু মুঘল আমলে পাওয়া যেত। সুপ্রিয় শিক্ষার্থীরা, উপঢৌকন আমি আগেই বলেছি যে সেই সময় উপঢৌকন ছিল মূলত স্বর্ণ মুদ্রা, স্বর্ণরৌপ্য এবং মণিমুক্তা যেটা থাকতো, যার কাছে থাকতো। এছাড়াও উপঢৌকন হিসেবে হাতি, ঘোড়া বা বিভিন্ন যুদ্ধাস্ত্র বা তরবারি, মানে সেই সময় যে জিনিসগুলো খুব প্রয়োজনীয় ছিল সেই জিনিসগুলো কিন্তু মুঘল আমলে উপঢৌকন হিসেবে দেওয়ার প্রচলন ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদিও ক্লাসের আজকের লেকচারটা শিরোনাম করেছিলাম মুঘল আমলের রাষ্ট্র আয়ের উৎস ব্যয়ের খাত, কিন্তু বিষয়টা আসলে অনেক বড় বিধায় আজকে আমি তোমাদের মুঘল আমলের শুধু রাষ্ট্র আয়ের উৎসগুলোই বর্ণনা করেছি। আমি আসলে এখানে তোমাদের আজকে মুঘল আমলের রাষ্ট্র আয়ের উৎস এবং তার ব্যয়ের খাতগুলো সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু ক্লাসটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আজকে আমি শুধু মুঘল আমলে রাষ্ট্রীয় আয়ের উৎসগুলো বর্ণনা করলাম। আমি পরবর্তী ক্লাসে আমি মুঘল আমলে যে ব্যয়ের খাতগুলো ছিল সেই ব্যয়ের খাতগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। একটা বিষয় তো আমি তোমাদের এখানে স্পষ্ট করে বলে দিয়েছি যে মুঘল আমলে যে রাষ্ট্রের যে উৎসগুলো ছিল সেই উৎসগুলো আমরা এখানে আলোচনা করেছি। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলতে পারি যে মুঘল আমলের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থা একটা ভারসাম্যপূর্ণ নীতি ছিল, বা আমি আগেই বলেছি সেই নীতির উপর ভিত্তি করে কিন্তু মুঘল আমলে এই যে রাষ্ট্রীয় আয়ের যে উৎসগুলো ছিল এই উৎসগুলো থেকে অর্থ আহরণ করে সেগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করা হতো। ব্যয়ের যে খাতগুলো সেই খাতগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখানে একটা জিনিস আমরা এতক্ষণ আলোচনার পর একটা জিনিস দেখলাম যে সেই বিষয়টা হচ্ছে মুঘল আমলে ইসলামী রাজস্ব ব্যবস্থা এবং মুঘল রাজস্ব ব্যবস্থার একটা সামঞ্জস্য বা একটা সমন্বয় আমরা এখানে দেখতে পাই। যে সমন্বয়টার ভিতরে মুঘল এবং মুঘল আমলের মূল রাষ্ট্র ব্যবস্থাটা কিন্তু প্রচলিত নিহিত ছিল। এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা আজকের যে লেকচারটা, আজকে যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেই আলোচনার পূর্বে আমরা বলতে পারি যে মুঘল আমলে রাষ্ট্র আয়ের উৎসগুলো ছিল
খুবই কার্যকরী উৎস, যে উৎসগুলো থেকে মুঘলরা আসলে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হতো, এবং সেই রাজস্ব দিয়েই কিন্তু মুঘলরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পেরেছিল। এখানে একটা জিনিস আমরা জানি যে মুঘল যে প্রশাসন ব্যবস্থা, সেই প্রশাসন ব্যবস্থা কিন্তু জনসাধারণের জন্য কিন্তু মঙ্গলজনক ছিল। এটা বিভিন্ন ঐতিহাসিক বলে গেছে যে মঙ্গল শাসনামল ছিল জনগণের জন্য মঙ্গলজনক। সেই মঙ্গলজনক শাসনেরই সুতরাং সেই রাজস্ব ব্যবস্থা যে সেখানে জনগণের পক্ষে এবং জনগণের গরিব কৃষকদের অনুকূলেই থাকবে, এই কথা আমরা বলতে পারি। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আমরা পরবর্তী ক্লাসে। তোমাদের মুঘলদের যে উৎস ছিল, সেই উৎস সম্পর্কে আমরা ব্যয়ের যে খাতগুলো, সেই ব্যয়ের খাতগুলো সম্পর্কে আলোচনা করবো। আজকের আলোচনা এই পর্যন্তই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।